আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি তোমাদের আফরোজা ম্যাডাম, আমিও ভালো আছি। পুলিশ লাইন স্কুল নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞানের 12তম অধ্যায়ের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করতে যাচ্ছি। একটি ক্লাস অলরেডি তোমরা পেয়েছো, আজকে কিন্তু আর শেষ পর্ব। ইনশাআল্লাহ আজকে ক্লাসটি আমরা কিন্তু শেষ করে দিচ্ছি। বন্ধুরা, খুব শীঘ্রই যেহেতু তোমাদের পরীক্ষা, মনোযোগের সাথে প্রতিটি ক্লাস করবে এবং তোমাদের সিলেবাস এবং তোমাদের যে নির্দেশিকা শীটটি দেওয়া হয়েছে সেই শীটটি অবশ্যই কমপ্লিট করবে। আর গুগল মিট ক্লাস, ইউটিউব ক্লাস সব মিলে কিন্তু তোমাদের ইনশাআল্লাহ কোনো সমস্যা থাকার কথা না। রেগুলার ক্লাস যদি অ্যাটেন্ড করো এবং ক্লাসগুলো দেখো, তাহলে তোমাদের কোনো প্রবলেম থাকার কথা না। তবু যদি কখনো প্রবলেম ফেস করো, অবশ্যই গ্রুপে জানাবে। মিস কিন্তু সলভিং ক্লাস দিচ্ছি, সলভিং ক্লাস পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো দেরি না করে দ্বিতীয় পর্বে আমরা কি পড়তে যাচ্ছি একটু দেখে নিই। তোমাদের সুবিধার্থে আমি আমার ছবিটা একটু স্কিপ করে রাখছি। বন্ধুরা, আমরা জলবায়ুর পরিবর্তন নিয়ে আলোচনা করছিলাম। জলবায়ুর বিভিন্ন পরিবর্তনের কারণে জলবায়ুর আবহাওয়ার যে বিভিন্ন উপাদান দায়ী সেটাও কিন্তু অলরেডি জেনে গিয়েছি। আবহাওয়ার বিভিন্ন উপাদানের পরিবর্তন, যেমন তাপমাত্রা একটি বিশাল জায়গা দখল করে আছে। তাপমাত্রার বিশাল পরিবর্তনের কারণে কিন্তু আমাদের পৃথিবীর গড় তাপমাত্রাই পরিবর্তিত হয়ে যাচ্ছে এবং এর ফলে কি হচ্ছে? এর ফলে বৈশ্বিক উষ্ণায়ন তৈরি হচ্ছে। বৈশ্বিক উষ্ণায়ন মানেটা কি? তার মানে হচ্ছে পৃথিবীর গড় তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, ঊর্ধ্ব গতিতে যাচ্ছে। ঠিক আছে, আমরা দুটি লেখচিত্রের মাধ্যমে কিন্তু গত ক্লাসে দেখেছি বৈশ্বিক উষ্ণায়নটা কীভাবে আমাদের জন্য মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলছে। দেখো, বৈশ্বিক উষ্ণায়নের সংজ্ঞাটাও আমরা জেনে গিয়েছিলাম যে পৃথিবীর গড় তাপমাত্রা প্রতি বছরই বেড়ে যাচ্ছে। এই বেড়ে যাওয়া তাপমাত্রার কারণেই আমাদের বৈশ্বিক উষ্ণায়ন তৈরি হচ্ছে, অর্থাৎ পৃথিবীর তাপমাত্রার ধীরে ধীরে ঊর্ধ্বগতির কারণেই বৈশ্বিক উষ্ণায়ন তৈরি হচ্ছে। বৈশ্বিক উষ্ণায়নের ফলে কিন্তু আবহাওয়ার উপাদানেরও পরিবর্তন ঘটছে। ঠিক আছে, আর বৈশ্বিক উষ্ণায়নের ফলে আবহাওয়ার পরিবর্তন হওয়ার ফলেই কিন্তু জলবায়ুর পরিবর্তন হচ্ছে। তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে প্রাকৃতিক পরিবেশেরও ব্যাপক পরিবর্তন হচ্ছে। আমরা কিন্তু লেখচিত্রের মাধ্যমে ঢাকার বার্ষিক গড় তাপমাত্রার পরিবর্তন উল্লেখ করেছি। এরপর আমরা গ্রিনহাউস প্রভাব নিয়ে আলোচনা করছিলাম। তোমাদের নিশ্চয়ই সবার মনে আছে, প্যাট্রোডিসের দুটি পরীক্ষা দেখিয়েছিলাম, একটি ঢাকা ছিল আর একটি ঢাকা ছিল না, এবং সূর্যের আলোতে যেটা ঢাকা ছিল সেটা খুব তাড়াতাড়ি গরম হয়ে গিয়েছিল। এবং এই ধারণা থেকে কিন্তু শীত প্রধান দেশে গ্রিন হাউস তৈরি করা হয়ে থাকে। কেন? কারণ হচ্ছে এই কাচের ঘরের ভিতরে তাপ প্রবেশ করতে পারে ঠিকই, কিন্তু বের হতে পারে না। এর ফলে ভিতরে ঘরের তাপমাত্রা অনেক বেড়ে যায় এবং এই তাপমাত্রাটাকে ধরে রেখেই ভিতরের গাছপালাগুলো উষ্ণ এবং সজীব থাকে। তীব্র শীতে গাছপালাগুলোকে কিন্তু শীত প্রধান দেশে এভাবেই সংরক্ষণ করা হয়। ঠিক আছে, আমরা গ্রিন হাউসের মূল বিষয়টা বুঝে গেছি। এখন আমরা আজকে গ্রিন হাউসের প্রভাব এবং গ্রিন হাউস গ্যাস নিয়ে আলোচনা করছি। গ্রিন হাউসের প্রভাব এবং গ্রিন হাউস গ্যাস প্রভাব, এই প্রভাব বলতে কিন্তু খারাপ এবং ভালো দুটো জিনিস বোঝায়। খারাপ প্রভাবও আছে, ভালো প্রভাবও আছে। ভালো প্রভাব কোনটা? ভালো প্রভাব কিছুক্ষণ আগেই বলেছি যে শীত প্রধান দেশে কিন্তু গ্রিন হাউসের এই প্রক্রিয়াটা অত্যন্ত কার্যকর। তারা শীতপ্রধান দেশে গ্রিন হাউস বানিয়ে বানিয়ে কিন্তু গাছপালা পরিচর্যা করে থাকে। এখন আমরা এর খারাপ প্রভাবটাও জেনে নিব। ঠিক আছে, চলো। পৃথিবীর বায়ুমণ্ডল এবং গ্রিন হাউসের ন্যায় কাজ করে। পৃথিবীর যে বায়ুমণ্ডলটা আছে সেটা গ্রিন হাউসের ন্যায় কাজ করে। বায়ুমণ্ডল কি? বায়ুমণ্ডল হচ্ছে পৃথিবীকে ঘিরে থাকা বায়ুর স্তর। তার মানে পৃথিবীর চারদিকে যে বায়ুর স্তরটা আছে সেই স্তরটাকে আমরা বলবো হচ্ছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ও কার্বন ডাইঅক্সাইড গ্যাস গ্রিন হাউসের কাচের দেয়ালের মতো কাজ করে। আচ্ছা, এই যে বায়ুমণ্ডলের জলীয় বাষ্প আছে, বায়ুমণ্ডলে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা আছে, সেই গ্যাসটা কিন্তু গ্রিন হাউসের কাচের দেয়ালের মতো কাজ করে। তার মানে গ্রিন হাউসের কাচের দেয়াল যে কাজটা করতো, মানে সূর্যের আলো ধরে রাখার কাজ করত, সেই একই কাজটা কিন্তু আমাদের বায়ুমণ্ডলের জলীয় বাষ্প এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস করে থাকে। অর্থাৎ আমাদের যে পৃথিবীটা আছে সেই পৃথিবীটা দিনের বেলায় আমরা সূর্যের আলো পাই, রাতের বেলায় সূর্যের আলোটা পাই না।
রাতের বেলায় পৃথিবীটাকে উষ্ণ রাখার জন্য এই যে আমাদের জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এগুলো কাজ করে গ্রিনহাউসের কাচের দেয়ালের মতো, অর্থাৎ তাপটাকে ধরে রাখে। ঠিক আছে, বায়ুমণ্ডলের জলীয় বাষ্প এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস, বায়ুমণ্ডলের জলীয় বাষ্প এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস কী করছে? আমাদের গ্রিনহাউসের কাচের দেয়ালের মতো কাজ করছে। দিনের বেলায় সূর্যের আলো বায়ুমণ্ডলের ভেতর দিয়ে ভূপৃষ্ঠে এসে পড়ে। দিনের বেলায় কি হয়? যে সূর্যের আলোটা থাকে সেটা বায়ুমণ্ডলের ভেতর দিয়ে ভূপৃষ্ঠে এসে পড়ে এবং ভূপৃষ্ঠ উত্তপ্ত করে দেয়। আর রাতের বেলায় ভূপৃষ্ঠ সেই তাপ বায়ুমণ্ডলে ফিরে আসে, ভূপৃষ্ঠ থেকে সেই তাপটা আবার বায়ুমণ্ডলে ফিরে আসে এবং ভূপৃষ্ঠটা শীতল হয়। যখন তাপটা বের করে দেয় তখন ভূপৃষ্ঠ কী হওয়ার কথা? শীতল হয়ে যাওয়ার কথা। কিন্তু কিছু তাপ বায়ুমণ্ডলের ওই গ্যাসগুলোর কারণে আটকা পড়ে থাকে, ফলে রাতের বেলায়ও পৃথিবী উষ্ণ থাকে। রাতের বেলায় কি থাকে? পৃথিবী উষ্ণ থাকে। আর তাপ ধরে রাখার এই ঘটনাকেই গ্রিন হাউস প্রভাব বলা হয়ে থাকে। তাপ ধরে রাখার এই যে ঘটনা, এই ঘটনা কি বলা হচ্ছে? গ্রিন হাউস প্রভাব বলা হচ্ছে। আমি কিছুক্ষণ আগেই বুঝিয়েছি। তাহলে বন্ধুরা, আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে দিনের বেলায় সূর্যের আলোটা রাতের বেলায় সেই তাপটা ধরে রাখার জন্য, দিনের সূর্যের আলোর তাপটা রাতের বেলায় ধরে রাখার জন্য গ্রিন হাউসের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ঠিক আছে, এবং এই তাপ ধরে রাখার যে প্রক্রিয়াটা বা ঘটনাটা, সেই ঘটনাটাকেই আমরা বলেছি গ্রিন হাউসের প্রভাব। আচ্ছা, তাপ ধরে রাখার জন্য দায়ী এই সকল যে গ্যাস, কোন গ্যাস? এই যে আমরা কিছুক্ষণ আগেই পড়েছি, জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড, এই গ্যাসগুলোকে আমরা বলবো হচ্ছে গ্রিন হাউস গ্যাস। তাপ ধরে রাখার জন্য যে সকল গ্যাস দায়ী, সেই সকল গ্যাসকে আমরা বলবো হচ্ছে গ্রিন হাউস গ্যাস। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো চিত্রের সাহায্যে তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি। আমরা কিছুক্ষণ আগে কি পড়েছি? যে পৃথিবীর চারদিকে যে বায়ুমণ্ডলের স্তর আছে, সেটাকে আমরা, বায়ুর যে স্তর সেটাকে আমরা বলছি হচ্ছে বায়ুমণ্ডল। আর এই স্তরে কি পাই আমরা? এই স্তরে থাকে হচ্ছে জলীয় বাষ্প এবং কার্বন ডাইঅক্সাইড। জলীয় বাষ্প এবং কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, সূর্যের আলো যখন দিনের বেলায় আসে আমাদের পৃথিবীতে, তখন কিছু তাপ ভিতরে প্রবেশ করে, আবার কিছু তাপ চলে যায়। কিছু তাপ ভিতরে প্রবেশ করে, আবার কিছু তাপ বের হয়ে চলে যায়। কিন্তু এই যে বায়ুমণ্ডলের স্তরটা আছে, এখানে আমরা জলীয় বাষ্প এবং কার্বন ডাইঅক্সাইড, যেগুলোকে আমরা গ্রিন হাউস গ্যাস বলে থাকি, সেই গ্যাসগুলো কিছু তাপ ধরে রাখে। দিনের বেলায় যখন সূর্য আলোটা আসে তখন তারা এখানে কিছু তাপ ধরে রাখে, এই স্তরটাতে তারা কিছু তাপ ধরে রাখে, তার এর আগের চিত্রটাতে। ঠিক আছে, তো এই তাপটা এখানে ধরে রাখার যে গ্যাসগুলো আছে, সেই গ্যাসগুলো যত বেশি হবে তাপ তত বেশি ধরে রাখতে পারবে। তার মানে আমাদের পৃথিবী থেকে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস বা যে পরিমাণ জলীয় বাষ্প পৃথিবীতে তৈরি হবে, সেই পরিমাণ কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্পই কিন্তু এই স্তরটাতে জমা হবে এবং সেই পরিমাণ তাপই কিন্তু এখানে ধরে রাখতে পারবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের ডিপেন্ড করছে হচ্ছে বায়ুমণ্ডলের এই স্তরের গ্যাসের উপরে। যে পরিমাণ গ্যাস থাকবে সেই পরিমাণ তাপ ধরে রাখবে। তো এই তাপটা একটা নির্দিষ্ট পরিমাণে, সহনীয় পরিমাণে থাকলে হচ্ছে আমাদের পৃথিবীর জন্য রাতে খুব আরাম হয়। কারণ রাতে যখন পৃথিবী একদম শীতল হয়ে যায়, তখন এই তাপটাই কিন্তু আমাদের জন্য অনেক কাজে আসে। ঠিক আছে, রাতে পৃথিবীটাকে উষ্ণ রাখার জন্য এই তাপটা আমাদের খুব কাজে আসে এবং এটাকে আমরা তখন বলি গ্রিন হাউস। ঠিক আছে, বায়ুমণ্ডলের স্তরটার কারণে আমরা বলবো এটা একটা গ্রিন হাউস। ঠিক আছে, আর গ্রিন হাউস গ্যাস কী কী আমরা শিখলাম? দুটো গ্যাসের নাম শিখলাম, জলীয় বাষ্প এবং কার্বন ডাইঅক্সাইড। জলীয় বাষ্প এবং কার্বন ডাইঅক্সাইড। বন্ধুরা, একটু খেয়াল করো, গ্রিন হাউস প্রভাবের কিছু চিত্র আমরা এখানে তুলে ধরেছি। 1 নম্বর চিত্রে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি কলকারখানা থেকে প্রচুর পরিমাণে কিন্তু ধোঁয়া তৈরি হচ্ছে এবং সেগুলো কিন্তু ওপর দিকে উঠে যাচ্ছে। আর এখানে দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছি কিছু লোক জঙ্গল থেকে প্রচুর পরিমাণে কাঠ কেটে ফেলছে। ঠিক আছে, এই দুটো চিত্রের সাহায্যে আমরা কি বোঝালাম? এই দুটো চিত্রের সাহায্যে আমরা বোঝাচ্ছি, দেখো কিছুক্ষণ আগে আমরা গ্রিন হাউস গ্যাস পড়েছি। ঠিক আছে, সেখানে আমরা জলীয় বাষ্পের কথা পড়েছি, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের কথা পড়েছি। এখানে দেখো গাছ, আমরা জানি গাছ কি করে? গাছ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, তাই না? গাছ কি করে? কার্বন ডাইঅক্সাইডটা গ্রহণ করে। আমাদের যে
প্রসেসের সাথে আমরা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছি, সেই কার্বন ডাইঅক্সাইডই কিন্তু গাছ গ্রহণ করছে, তাই না? এখন গাছপালা আমরা যত কেটে ফেলবো ততই কিন্তু আমাদের জন্য সেটা ক্ষতি। আবার দেখো কলকারখানা, এখান থেকে অনেক অনেক নির্গত ধোঁয়া দেখতে পাচ্ছি, দুঃখিত। এই ধোঁয়াগুলো কিন্তু আমাদের পরিবেশকে মারাত্মক ক্ষতির মুখে দিচ্ছে। চলো আমরা ছবিগুলো একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি। গ্রিন হাউস প্রভাব। দেখো, মানুষের কর্মকাণ্ড এবং বৈশ্বিক উষ্ণায়ন। মানুষের কর্মকাণ্ড এবং বৈশ্বিক উষ্ণায়ন, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, কলকারখানা ও যানবাহনে কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি জীবাশ্ম জ্বালানি পোড়ানো হয়। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে এবং কলকারখানায় কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি জীবাশ্ম জ্বালানি পোড়ানো হয়। এই জীবাশ্ম জ্বালানিটা কি? জীবাশ্ম জ্বালানি হচ্ছে আমরা যখন কোনো প্রাণী মারা যায় তখন সেটা কি করি? মাটিতে পুঁতে ফেলি, তাই না? অথবা যারা অন্য ধর্মে থাকে তারা কি করে? পুড়িয়ে ফেলে, এবং সেটা কিন্তু অনেকেই মাটি চাপা দেয়, অনেকেই পানিতে ভাসিয়ে দেয় বা ফেলে দেয়। তো এই যে আমাদের এই জীবের এই ভস্মগুলো, সেগুলো মাটিতে মিশে গিয়ে কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাসের তৈরি করে, এবং এগুলোকে আমরা বলি হচ্ছে জীবাশ্ম জ্বালানি। এই জীবাশ্ম জ্বালানিগুলো যখন আমরা পোড়াই, তখন কি হয়? বায়ুমণ্ডলে অনেক পরিমাণে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়। এই জীবাশ্ম জ্বালানিগুলো আমরা যখন আবার সংগ্রহ করে পোড়ানোর কাজে ব্যবহার করি, তখন সেখান থেকে অনেক অনেক পরিমাণে কী নির্গত হয়? কার্বন ডাই অক্সাইড নির্গত হয়। ঠিক আছে? এই কার্বন ডাই অক্সাইডগুলো কিন্তু কি হয়? সেগুলো গ্রিন হাউস গ্যাস হিসাবে কাজ করে এবং সেগুলো বায়ুমণ্ডলে চলে যায়। পাশাপাশি আমরা যখন বনভূমি ধ্বংসের ফলে গাছপালার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডের শোষণের হার কমে যায়, অর্থাৎ যখন আমরা গাছপালা কেটে ফেলি তখনও কি হয়? আমাদের যে নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড আমরা ত্যাগ করছি, সেই কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করার মতো গাছপালা থাকছে না। আমরা বনভূমি ধ্বংস করে ফেলছি, কেটে ফেলছি, তখন সেই কার্বন ডাইঅক্সাইডটা আরও শোষণের হারও কমে যাচ্ছে, অর্থাৎ সেটা গ্রহণ করার মতো কেউ থাকছে না, গাছপালাটা কমে যাচ্ছে। তখন সেই কার্বন ডাইঅক্সাইডও প্রকৃতিতে যায় এবং বায়ুমণ্ডলে ফিরে যায়। তার মানে দুইটাভাবে চলে যাচ্ছে, এক হচ্ছে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে, দুই হচ্ছে আমরা যখন বনভূমি ধ্বংস করছি তার ফলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা কিন্তু বেড়ে যাচ্ছে। কিসের পরিমাণ বাড়ছে? দিনে দিনে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এর ফলে কি হয়? ফলে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায়, ফলে বেশি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড বেশি পরিমাণ তাপ ধরে রাখে। যখন বায়ুমণ্ডলের স্তরে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস ধরে রাখার কথা ছিল সেই পরিমাণে তো রাখেই, এর চেয়ে বেশি রাখতে পারে তখন সে, কারণ তার কাজই হচ্ছে তাপ ধরে রাখা। তার পরিমাণ যত বেশি হবে সে তত বেশি তাপটা ধরে রাখবে। মানে যে পরিমাণ তাপ ফেরত যেত সে পরিমাণ তাপ ফেরত যেতে পারছে না, সে অনেক বেশি পরিমাণে তাপ ধরে রাখছে। ঠিক আছে? ফলে দিন দিন পৃথিবীর তাপমাত্রাটা কিন্তু বেড়েই যাচ্ছে, এবং পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাওয়াই হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন। তার মানে আমরা বুঝতে পারলাম যে পৃথিবীর তাপমাত্রাটা বেড়ে যাওয়ার কারণটা কি? কারণ হচ্ছে এই যে আমরা ধীরে ধীরে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বাড়িয়ে দিচ্ছি, মানে পোড়াচ্ছি বেশি বেশি, এর ফলেও কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে। আবার আমরা বনভূমি ধ্বংস করছি, এর ফলেও কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হচ্ছে। এর ফলে ধীরে ধীরে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণও বাড়ছে এবং তাপও বেশি ধরে রাখছে। এই তাপ ধরে রাখার কারণে পৃথিবীর তাপমাত্রাও ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং এতে করে বৈশ্বিক উষ্ণায়ন হচ্ছে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে বৈশ্বিক উষ্ণায়নের কারণ কি। তার মানে মানুষের কর্মকাণ্ড, এই যে আমরা আমাদের কাজকর্মের মাধ্যমেই কিন্তু বৈশ্বিক উষ্ণায়নটা বাড়িয়ে দিচ্ছি। আমরা নিজেরাই জীবাশ্ম জ্বালানি পোড়াচ্ছি, আমরাই গাছপালা ধ্বংস করছি, আমরাই কিন্তু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়ার জন্য অনেকাংশেই দায়ী। ঠিক আছে? আমি তো বলবো সবচেয়ে বেশি দায়ী আমরাই। আচ্ছা, তাহলে দেখো বাস্তব ঘটনা থেকে আমরা যদি একটু খেয়াল করি বৈশ্বিক উষ্ণায়ন, তাহলে কি হয়? তাপমাত্রা পর্যবেক্ষণের পাশাপাশি আমরা হিমালয় পর্বতমালার হিমবাহ গলনের হার থেকে ও বৈশ্বিক উষ্ণায়নের বিষয়টিও চিন্তা করতে পারি বা নিশ্চিত হতে পারি। ঠিক আছে? দেখো, তাপমাত্রা যখন আমরা পর্যবেক্ষণ করেছিলাম, নিশ্চয়ই তোমাদের লেখচিত্রটি মনে আছে, সেই লেখচিত্রের মাধ্যমে যদি আমরা খেয়াল করি তাপমাত্রা কিন্তু দিন দিন বাড়ছে, এবং এই বাড়ার ফলে এই যে হিমালয় পর্বতমালা আমরা দেখতে পাচ্ছি, এই হিমালয় পর্বতমালার বরফ দেখো আগে কীরকম ছিল আর এখন কীরকম আছে। আগে কিন্তু অনেক বরফ ছিল, এখন কিন্তু বরফের পরিমাণ কমে গেছে, অর্থাৎ এটা গলে গেছে। এবং এই গলে যাওয়ার কারণে, এই গলার কারণে কি হয়েছে? বরফ গলে কি হয়? পানি হয়, এবং এই পানিগুলো কোথায় যায়?
সমুদ্রে যায়, নদী নালায় যায়, তাই না? আচ্ছা, আর এই যে পানিগুলো বা বরফগুলো গলে গলে পানি হচ্ছে, এর ফলে মেরু অঞ্চলের বরফ গলছে। দেখো, মেরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে এবং এই পানিগুলো সমুদ্রে চলে যাচ্ছে। এই কারণে সমুদ্রের পানির উষ্ণতা বা সমুদ্রের পানির যে উচ্চতাটা সেটাও বেড়ে যাচ্ছে। উষ্ণতা মানে তাপমাত্রা, সমুদ্রের পানির উষ্ণতা মানে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। সমুদ্রের পানির তাপমাত্রা আগে যেমন ছিল এখন তার চেয়ে অনেক বেড়ে গেছে, এবং এর ফলে কিন্তু সমুদ্রের পানির উচ্চতাটা মানে আগে যতটুকু উঁচু ছিল তার চেয়ে এখন বেশি উঁচু হয়ে গেছে সেই পানিগুলো, ঠিক আছে? গভীরতা বেড়ে গেছে, ঠিক আছে? সেই সাথে সমুদ্রের পানির তাপও বেড়ে গেছে। তার মানে আমরা বাস্তব ঘটনা থেকে বুঝতে পারলাম যে পৃথিবীর তাপমাত্রা যদি বেড়ে যায় তাহলে আমাদের বরফগুলো একেবারেই গলে যাবে এবং সমুদ্রের পানির উষ্ণতা এবং উচ্চতা দুটোই কিন্তু অনেক বেড়ে যাবে, ঠিক আছে? তাহলে বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবের বাস্তবিক ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম যে পৃথিবীতে যত কার্বন ডাইঅক্সাইডের গ্যাসের পরিমাণ বাড়বে ততই কিন্তু আমাদের জন্য ক্ষতিকর বৈশ্বিক উষ্ণায়নের মুখোমুখি হতে হবে। কেননা পৃথিবীর বায়ুমণ্ডলে যে স্তরটা রয়েছে সেই স্তরে এই যে গ্রিন হাউসের গ্যাসগুলো আছে সেই গ্যাসগুলো তত বেশি জমা হবে এবং তার ফলে আমাদের পৃথিবীর তাপমাত্রা আরও বেড়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, চলো তাহলে আমরা পরের পাতায় চলে যাই। জলবায়ুর পরিবর্তন। বিজ্ঞানীরা ধারণা করছেন জলবায়ুর এই পরিবর্তন বিভিন্ন প্রাকৃতিক সমস্যা এবং দুর্যোগকে আরও ভয়াবহ করে তুলবে। জলবায়ু পরিবর্তন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বৃদ্ধি করবে। আচ্ছা, এই জলবায়ুর পরিবর্তন হচ্ছে কীভাবে পরিবর্তন হচ্ছে? বিভিন্ন গ্রিনহাউস গ্যাসের কারণে জলবায়ুর তাপমাত্রা ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে এবং এর ফলে কী হচ্ছে? হিমবাহ গলে যাচ্ছে, সামুদ্রিক পানির উষ্ণতা এবং উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এই যে প্রাকৃতিক বিভিন্ন সমস্যা এবং দুর্যোগ তৈরি হচ্ছে এটা কিন্তু ভয়াবহ হয়ে যাবে যদি পরিবর্তনটা আরও গভীর হয়, এবং কী হবে? প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পাবে। ঘূর্ণিঝড় কী হবে একটু আমরা দেখে নিই। দেখো, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের হার বৃদ্ধি পাবে, হঠাৎ ভারী বৃষ্টিপাত হবে এবং আকস্মিক বন্যা দেখা দিতে পারে। বৃষ্টিপাতের পরিমাণ কমে হঠাৎ করে খরাও দেখা দিতে পারে, অর্থাৎ বন্যাও হতে পারে আবার খরাও হতে পারে। সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাবে এবং নদীর পানিতে লবণাক্ত পানি প্রবেশ করে ফেলবে। এখন তো সমুদ্রের পানি হচ্ছে লবণাক্ত আর নদীর পানি হচ্ছে মিঠা পানি। এখন যদি সমুদ্রের পানি উচ্চতার এত পরিমাণে বৃদ্ধি পায় তখন এই পানি কোথায় যাবে? এই পানি বেয়ে বেয়ে কিন্তু নদীতে চলে আসবে, তখন নদীর পানিও লবণাক্ত হয়ে যাবে। তখন আমরা যে মিষ্টি পানি খেয়ে থাকি সেই পানিটা আর পাবো না, লবণাক্ত পানি সবাইকে খেতে হবে। জলবায়ু পরিবর্তনের এই প্রভাব মোকাবেলা করার জন্য আমরা দুটি কৌশল অবলম্বন করতে পারি। তাহলে চলো আমরা এই যে পরিবর্তনগুলো আছে সেই পরিবর্তনগুলো কিছুটা হলেও রিমুভ করার জন্য আমরা দুইটা পদ্ধতি অবলম্বন করব। সেই পদ্ধতিগুলো কী কী সেটা একটু দেখে নিই। 1 নম্বর পদ্ধতি হচ্ছে জলবায়ু পরিবর্তনের হার কমাতে হবে। জলবায়ু পরিবর্তন যে হচ্ছে সেটার হার কমাতে হবে। 2 নম্বর হচ্ছে এই জলবায়ু পরিবর্তনের সাথে নিজেকে খাপ খাওয়াতে হবে। যদি হার কমাতে না পারি তাহলে অবশ্যই এটার সাথে খাপ খাওয়াতে হবে, মানে যে অবস্থায় আমরা থাকি না কেন সে অবস্থার সাথে নিজেকে মানিয়ে চলতে হবে, ঠিক আছে? আচ্ছা, চলো তাহলে একটু পরিবর্তনগুলো আমরা দেখে নিই কীভাবে কৌশল অবলম্বন করব। দেখো, এখানে দুটো ছবি, আমরা কয়েকটা ছবি দিয়েছি। 1 নম্বর ছবিতে কী আছে? 1 নম্বর ছবিতে আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম যে জীবাশ্ম জ্বালানির যে আমরা পোড়াচ্ছি সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, আর একটা হচ্ছে কোথা থেকে? আর একটা হচ্ছে আমাদের গাছপালা কাটার জন্য, তাই না? তাহলে চলো আমরা একটু দেখি। আমরা জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমাবো, তার মানে আমরা যে প্রাকৃতিক যে সম্পদগুলো আছে, হ্যাঁ, সেই সম্পদগুলো যদি ব্যবহার করি, যেমন ধরো সূর্যের মাধ্যমে আমরা সৌর বিদ্যুৎ তৈরি করতে পারি, তাই না? তাহলে কিন্তু আমরা জীবাশ্ম জ্বালানির এত ব্যবহার লাগবে না। এছাড়া দেখো, এই যে উইন্ড মিল, তার মানে আমরা এই যে বায়ু চরকা যেগুলো বলি সেই চরকার সাহায্যে বায়ু প্রবাহের মাধ্যমে কিন্তু আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি, ঠিক আছে? এছাড়া দেখো, এই যে আমরা গাছ লাগাতে পারি। যে গাছ আমরা কাটবো, একটি গাছ লাগালে তার পরিবর্তে অবশ্যই 2টো গাছ লাগাতে হবে। সেই গাছ লাগানোর মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডটা আমরা কমিয়ে ফেলতে পারি। এছাড়াও দেখো, এখানে আমরা যে তেলটা বা গ্যাসটা ব্যবহার করে থাকি সেটা ব্যবহার কমিয়ে আমরা যদি ন্যাচারাল গ্যাস ব্যবহার করি তাহলে কিন্তু সেটাও আমাদের জন্য কার্বন ডাইঅক্সাইডের
যে বৃদ্ধির হার সেটা কমিয়ে দিতে পারে, এবং কার্বন ডাইঅক্সাইডের বৃদ্ধির হার যদি কমে যায় তাহলে কিন্তু বৈশ্বিক উষ্ণায়নও কমে আসবে, এবং অন্যান্য যে জলবায়ু পরিবর্তন হচ্ছে সেগুলোও কিন্তু কমে আসবে। এখন আমরা দেখছি জলবায়ু পরিবর্তনের হার আমরা কিভাবে কমাবো। ঠিক আছে, একটু দেখি কী লেখা আছে। জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ হচ্ছে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি। জলবায়ু পরিবর্তনের প্রধান কারণই হচ্ছে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড যে গ্যাসটা আছে সেই গ্যাসের বৃদ্ধি। সুতরাং বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড নির্গমনের পরিমাণ যদি আমরা কমিয়ে আনতে পারি তাহলে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিও কমাতে পারবো। এজন্য আমাদের কি করতে হবে? তেল, গ্যাস, কয়লা এগুলো যে জীবাশ্ম জ্বালানি আছে সেগুলোর ব্যবহার আগে আমাদের কমাতে হবে। যদি এগুলোর ব্যবহার কমাতে চাই, এগুলোর বিকল্প তাহলে কি? নিশ্চয়ই এগুলোর বিকল্প কিছু ব্যবহার করতে হবে, তাই না? বিকল্প হচ্ছে নবায়নযোগ্য শক্তি। ঠিক আছে, যে শক্তিগুলো বারবার ব্যবহার করার ফলেও যেগুলো হারিয়ে যায় না সেগুলোকে আমরা কি বলি? নবায়নযোগ্য শক্তি, অর্থাৎ বারবার ব্যবহার করা যায়। আমরা ক্লাস 4 এটা পড়েছি, সৌরশক্তি, বায়ুশক্তি, এগুলো কি নবায়নযোগ্য শক্তি, এগুলো বারবার ব্যবহার করা যায়, তাই না? এগুলোর ব্যবহার আমাদের বাড়াতে হবে। কিছুক্ষণ আগে আমরা ছবিতে দেখেছি সৌরশক্তি ব্যবহার করে আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি, এছাড়া বায়ুশক্তি ব্যবহার করেও আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি। তাহলে আমরা তেল, গ্যাস, কয়লা এগুলোর উপর নির্ভরশীলতা কমাতে পারবো। বৃক্ষরোপণের মাধ্যমেও কিন্তু বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইডের হ্রাস করতে পারি, কারণ যত বৃক্ষরোপণ করব আমরা কার্বন ডাইঅক্সাইড তত শোষণের হার বেড়ে যাবে, বাড়াতে পারবো, তাই না? তাহলে আমরা বেশি বেশি গাছ লাগাবো, তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটাও বেশি বেশি শোষিত হবে। দৈনন্দিন জীবনে শক্তির ব্যবহার কমিয়ে আমরা কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গমন কমাতে পারি। শক্তির ব্যবহার বলতে কি বোঝাচ্ছি? যেমন ধরো আমরা লাইট, ফ্যান অযথা চালিয়ে রাখবো না, তাহলে শক্তির ব্যবহারটা কমে যাবে। এছাড়া আমরা ফ্রিজের যে দরজাটা সেটা যদি বেশিক্ষণ খুলে না রাখি, শুধু প্রয়োজনের খুলবো আর প্রয়োজন শেষ হয়ে গেলে তাড়াতাড়ি বন্ধ করে দেবো, তাহলে সেই গ্যাসের ব্যবহারটাও কমে আসবে। এভাবে প্রতিদিন কার্বন ডাইঅক্সাইড যেখান থেকে নির্গমন হয়, যেমন কলকারখানা, সেখানেও প্রয়োজন অনুসারে আমরা ব্যবহার করব সব কিছু, তাহলে তেল, গ্যাস, কয়লা এগুলোর ব্যবহার কমে আসবে এবং কার্বন ডাইঅক্সাইড নির্গমনের হারও কমে আসবে। এই সকল কর্মকাণ্ড দীর্ঘমেয়াদী জলবায়ু পরিবর্তন হ্রাস করতে সহায়তা করবে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের প্রধান যে কারণটা, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড যে বৃদ্ধি পাচ্ছে সেই কারণটা যদি আমরা কমাতে পারি তাহলেই কিন্তু আমরা আমাদের জলবায়ু পরিবর্তনের হারও কমাতে পারবো। এবং কী কী উপায়ে কমাতে পারবো সেটাও কিন্তু এখানে দেয়া আছে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে, গাছপালা বেশি বেশি করে লাগাতে হবে এবং আমাদের নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে হবে। দৈনন্দিন জীবনে যে কার্বন ডাইঅক্সাইড আমরা ব্যবহার করি, নির্গমনে সাহায্য করে এমন জিনিস সেগুলোর ব্যবহার কমাতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে জলবায়ু পরিবর্তনের হার কীভাবে কমাবো সেটা বুঝে গেলাম। এখন আমরা দেখব জলবায়ু পরিবর্তনের সাথে আমরা কিভাবে নিজেকে খাপ খাওয়াতে পারি, অর্থাৎ অভিযোজন। ঠিক আছে, নিজেকে আমাদের পরিবর্তন করতে হবে জলবায়ুর পরিবর্তনের সাথে সাথে। ঠিক আছে, জলবায়ুর সাথে নিজেকে কীভাবে খাপ খাওয়াবো বা অভিযোজিত কীভাবে হব সেটা একটু আমরা দেখে নিই। পৃথিবীর বিভিন্ন দেশ জলবায়ু পরিবর্তনের হার কমানোর জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। তবে জলবায়ুর যে পরিবর্তন ইতিমধ্যে সাধিত হয়েছে তার সাথে আমাদের খাপ খাওয়াতে হবে, অর্থাৎ যেটা পরিবর্তিত হয়ে গেছে তার সাথে কিন্তু আমাদের খাপ খাইয়ে চলতে হবে। পরিবর্তিত জলবায়ুতে বেঁচে থাকার জন্য গৃহীত কর্মসূচি হচ্ছে জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো বা অভিযোজন। অর্থাৎ যে জলবায়ু পরিবর্তিত হয়ে গেছে, কিছুক্ষণ আগে আমরা পড়েছি যে পরিবর্তনটা কিভাবে আটকানো যায় বা কমানো যায়, আর এখন আমরা পড়ছি যেটা পরিবর্তিত হয়ে গেছে সেই পরিবর্তনের সাথে আমরা কিভাবে নিজেকে খাপ খাওয়াবো বা অভিযোজিত হব সেটা। ঠিক আছে, অভিযোজনের উদ্দেশ্য হলো জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ঝুঁকি কমানো এবং পরিবর্তিত পরিস্থিতিতে টিকে থাকার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। তাহলে আমরা চলো একটু দেখে নিই যে আমরা এই যে পরিবর্তিত পরিবেশ তৈরি হয়েছে, জলবায়ুর পরিবর্তন হয়ে গেছে, তার সাথে আমরা কিভাবে নিজেকে খাপ খাওয়াবো বা অভিযোজিত হব। দেখো, এখানে কয়েকটি স্টেপ আছে,
এগুলো ছাড়াও অনেক অনেক স্টেপ আছে, কিন্তু এগুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, ঘরবাড়ি, বিদ্যালয়, কলকারখানা ইত্যাদি কাঠামোটার উন্নয়ন করব, অর্থাৎ খুব মজবুত করে তৈরি করতে হবে। কারণ জলবায়ু পরিবর্তিত হলে ঝড়, বৃষ্টি, বন্যা, জলোচ্ছ্বাস বেড়ে যায়, তাই অবকাঠামোগুলো অবশ্যই উন্নয়ন করতে হবে। বন্যা এবং ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ করতে হবে। বন্যা এবং ঘূর্ণিঝড় হলে আশ্রয় কেন্দ্রের অভাব পড়ে যায়, কারণ তখন সাধারণ মানুষ কোথায় গিয়ে আশ্রয় নেবে বুঝতে পারে না। তাই নির্দিষ্ট একটি আশ্রয়স্থল থাকলে সবাই সেখানে গিয়ে আশ্রয় নিতে পারবে। 3 নম্বর আছে উপকূলীয় বন সৃষ্টি। আমাদের উপকূলীয় অঞ্চলে যে মানুষগুলো আমরা বসবাস করি, তাদের কিন্তু সমুদ্রের পানির উচ্চতা বেড়ে গেলে মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে হয়। অর্থাৎ জোয়ারের সময় তাদের অনেক কিছুই ভাসিয়ে নিয়ে যায়, এবং বন্যার সময় তাদের কিন্তু থাকা খাওয়া সহ তাদের খাবার দাবারেরও প্রবলেম সৃষ্টি হয়। তাই উপকূলে যদি বন থাকে, বনের সৃষ্টি করতে পারি আমরা, তাহলে বন্যার সময়, ঝড় বৃষ্টির সময় তারা বিভিন্ন প্রতিকূল পরিবেশে নিজেকে খাপ খাওয়াতে পারবে। 4 নম্বরে আছে লবণাক্ত পরিবেশে বাঁচতে পারে এমন ফসল উদ্ভাবন করতে হবে। আমরা জানি ফসলের জন্য মিঠা পানির খুব প্রয়োজন হয়, তাই আমাদের লবণাক্ত পরিবেশে বাঁচার জন্য, অর্থাৎ যখন সমুদ্রের পানির উচ্চতাটা বেড়ে যাবে তখন সেই পরিবেশে তো অবশ্যই ফসল উৎপাদন করতে হবে, কারণ সেখানেও লোকজন বসবাস করে। অর্থাৎ উপকূলীয় এলাকার কথা আমরা বলছি। সেই এলাকায় যদি ফসল উদ্ভাবন না করি আমরা লবণাক্ত পরিবেশেও, তাহলে কিন্তু সে এলাকার মানুষ না খেয়ে ক্ষতিগ্রস্ত হবে এবং মারাও যেতে পারে। তাই অবশ্যই লবণাক্ত পরিবেশে কীভাবে ফসল উদ্ভাবন করা যায় সেই চেষ্টা করতে হবে। আচ্ছা, 5 নম্বর আছে জীবনযাপনের ধরন পরিবর্তন করতে হবে, অর্থাৎ পরিবর্তিত পরিবেশের সাথে কীভাবে নিজেকে খাপ খাওয়ানো যায় সেই ধরনটা আমাদের পরিবর্তন করতে হবে। 6 নম্বর হচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে আমরা যে প্রবলেমগুলো ফেস করছি, অর্থাৎ জলবায়ু পরিবর্তনের কারণ সহ এর ফলাফল আমরা বিভিন্ন গণমাধ্যম সহ বিভিন্ন জনগণকে মৌখিকভাবে হোক, যে কোনো মাধ্যমেই হোক আমরা জানাবো এবং সে সম্পর্কে সতর্ক করব। ঠিক আছে, এই যে কয়েকটি স্টেপ আছে, এই কয়েকটি স্টেপের মাধ্যমে কিন্তু আমরা জলবায়ু পরিবর্তনের সাথে নিজেকে খাপ খাওয়াতে পারি। ঠিক আছে, আচ্ছা, তাহলে বন্ধুরা আমরা কি শিখলাম? আমরা কিন্তু জলবায়ুর পরিবর্তনের হার কমানোও শিখলাম এবং জলবায়ু পরিবর্তনের সাথে নিজেকে কীভাবে খাপ খাওয়াবো সেটাও শিখে নিলাম। এখন আমরা দেখব জলবায়ু পরিবর্তন বিভিন্ন ধরনের প্রাকৃতিক যে দুর্যোগ সৃষ্টি হয়, সেই দুর্যোগ সৃষ্টিতে প্রধান ভূমিকা কী পালন করছে? কার্বন ডাইঅক্সাইড, তাই না? তাহলে আমাদের সেই ভূমিকার ওপর ডিপেন্ড করে কি কি করা উচিত সেটা একটু দেখতে হবে। চলো দেখি ছবিতে এখানে আমরা কি দেখতে পাচ্ছি। ছবিতে জলবায়ুর পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর বিভিন্ন উপায় আমরা দেখতে পাচ্ছি। 1 হচ্ছে বৃক্ষরোপণ, আর 2 হচ্ছে দেখো এখানে আশ্রয়স্থল তৈরি হচ্ছে। ঠিক আছে, আচ্ছা দেখো জলবায়ু পরিবর্তনের আরেকটি ধাপ, এখানে বাংলাদেশের যে বিভিন্ন দুর্যোগ তৈরি হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন ঋতুতে, তার একটি লেখচিত্র আমরা দেখতে পাচ্ছি। দেখো একটা নিচের তালিকা অনুযায়ী বাংলাদেশ পৃথিবীর দুর্যোগপ্রবণ দেশগুলোর মধ্যে একটি। এই তালিকা অনুযায়ী দুর্যোগপ্রবণ দেশগুলোর একটি হচ্ছে বাংলাদেশ। আমরা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হই। এই সকল দুর্যোগের মাধ্যমে ঝড় বৃষ্টি, জলোচ্ছ্বাস, বন্যা ইত্যাদি আমরা প্রায়ই দেখতে পাই, তাই না? আর আমাদের বাংলাদেশের জলবায়ু সম্পর্কে জানা এবং দুর্যোগ মোকাবেলা করার জন্য পূর্ব প্রস্তুতি নেওয়া কিন্তু খুবই প্রয়োজন। তার মানে আমাদের দুর্যোগ সম্পর্কে আমরা অবশ্যই অবগত হব এবং সেই অনুযায়ী আমরা পূর্ব প্রস্তুতি নিব। তাহলে বন্ধুরা এখানে আমাদের জানতে হবে যে আমরা আসলে কয়টি ঋতুতে বসবাস করছি। আমাদের ঋতু কিন্তু 6টি, কিন্তু প্রধানত আমরা 4টি ঋতুর উপর বসবাস করছি। গ্রীষ্ম, বর্ষা, আরেকটি কি দুঃখিত 3টি, ঠিক আছে, গ্রীষ্ম, বর্ষা এবং শীত। আচ্ছা, তাহলে এখন একটু দেখো এখানে বিভিন্ন ঋতুতে বিভিন্ন সময়ে কি কি দুর্যোগ আসছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখো উপরে একটু খেয়াল করো, এখানে 12 মাসের নাম দেয়া আছে। ঠিক আছে, এখানে 12 মাসের নাম দেয়া আছে, একটু খেয়াল করবে সবাই। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন মাসের নাম দেওয়া আছে, আর নিচে কোন মাসে কী কী দুর্যোগ হয় সে সম্পর্কে আমাদের ধারণা দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা দেখো জানুয়ারি মাস
সেও কিন্তু হালকা ঠান্ডা থাকে। এরপর ফেব্রুয়ারি থেকে শুরু করে একদম মে মাস পর্যন্ত কিন্তু গরমের তাপদাহ থাকে। তখন কিন্তু কালবৈশাখী ঝড় হয়, ঘূর্ণিঝড় হয়। ঠিক আছে, এরকম দেখো জুন থেকে একদম সেপ্টেম্বর পর্যন্ত আমরা কিন্তু দেখতে পাই নানান ধরনের বর্ষার ছোঁয়া। ঠিক আছে, আচ্ছা, এরপরে আবার শীতের ছোঁয়া চলে আসে অক্টোবর থেকে একদম জানুয়ারি পর্যন্ত। তখন শীত থাকে। এরকম বিভিন্ন ঋতুতে বিভিন্ন মাসে আমাদের আবহাওয়া কিন্তু বিভিন্নভাবে পরিবর্তিত হচ্ছে। আমরা যে 6 ঋতুতে বসবাস করছি সে বাকি 3 ঋতুও দেখা যায়, তবে অল্প পরিমাণে ছোঁয়া পাই আমরা সেই 3 ঋতুর। প্রধানত এখন আমরা গ্রীষ্ম এবং শীত এই দুটো ঋতুতেই আমরা সাধারণত এখন বলে থাকি, তবে মাঝখানে বর্ষা ঋতুও আছে। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মাসের বিভিন্ন ঋতুর দুর্যোগের যে ছবিটা, এই সম্পর্কে যদি আমাদের ভালো ধারণা থাকে তাহলে কি হবে, কৃষকের অনেক উন্নয়ন হবে। কৃষক ভালো করে বুঝতে পারবে কখন রোদ থাকবে, কখন বৃষ্টি হবে, কখন শীতের প্রকোপ বাড়বে, এবং সেই অনুযায়ী বিভিন্ন ফসল উৎপাদন করতে পারবে। ঠিক আছে, এবং উপকূলীয় এলাকায় ঝড় বৃষ্টি, জলোচ্ছ্বাস, বন্যা, খরা, নদী ভাঙন, এগুলো থেকেও কিন্তু সেখানকার লোকজন রক্ষা পেতে পারে। তাহলে বন্ধুরা, আমরা জেনে নিলাম যে আমাদের জলবায়ুর পরিবর্তন আমাদের জন্য কতটুকু মারাত্মক হতে পারে। আমরা যদি সেখান থেকে বাঁচতে চাই তাহলে কী করতে হবে, দুটো কৌশল অবলম্বন করতে হবে, আমরা জেনে নিলাম। সে কৌশলগুলো একটা হলো জলবায়ুর পরিবর্তনের হার কমাতে হবে, অন্যটি অবশ্যই খাপ খাওয়াতে হবে বা অভিযোজিত হতে হবে। তাহলে আমরা এই দুটোই অবশ্যই আয়ত্তে রাখবো এবং আমরা আমাদের জলবায়ু সম্পর্কে অবশ্যই জানবো। যদি জানতে পারি ভালো করে তাহলে সেই বিষয়ে অবশ্যই আমাদের পদক্ষেপ নেওয়াটা সহজ হবে। বন্ধুরা, আজকে অধ্যায়টি আমরা শেষ করেছি। অবশ্যই সবাই ভালো করে রিডিং পড়বে। রিডিং পড়ার পর প্রথমে তোমাদের বোর্ডের যে বইটি সেখানের কোশ্চেনগুলো কমপ্লিট করবে, অনুশীলনীর। দেন তোমরা তোমাদের শীট থেকে সম্পূর্ণ প্রশ্নগুলো কমপ্লিট করবে। যদি কোনো প্রবলেম ফেস করো অবশ্যই গ্রুপে জানাবে, মিস অবশ্যই সমাধান ক্লাস দিব। আজকে তাহলে এই পর্যন্তই থাকলো। আগামী ক্লাস আবার দেখা হবে নতুন আরেকটি অধ্যায় নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।